হচ্ছে আমার ঠিক আছে এদিক থেকে। হ্যাঁ ঠিক আছে, লেট করে জয়েন করাবে। আচ্ছা, বেশ, ঠিক আছে। যেটা আমি বলছিলাম যে এনার্জি কনজারভেশন টেকনিক্স ইন ফার্নেস, ঠিক আছে। তো তার মধ্যে আমি এই কথাটা বলছিলাম যে এই ইনসুলেশন মাস্ট বি প্রপার। ইনসুলেশন মাস্ট বি প্রপার কথাটার মানেটা কি? মানে হচ্ছে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে এই যে ইটের মতো অংশগুলো আছে না, এই ইটের মতো অংশগুলোকে বলা হয় রিফ্র্যাক্টরি, ঠিক আছে। এই রিফ্র্যাক্টরিগুলো হচ্ছে ইনসুলেশন, এগুলো হচ্ছে থার্মাল ইনসুলেশন। তো এগুলো যেন ঠিকঠাক মতো থাকে, যদি ঠিকঠাক না থাকে তাহলে কি হবে? ভেতরকার তাপ বাইরে চলে যাবে, ভেতরের তাপ বাইরে চলে যাওয়া মানে ওয়েস্টেজ অফ এনার্জি হবে, ঠিক আছে। নেক্সট কি, ফার্নেস লিডস নিডস টু বি ক্লোজ অ্যাট অল টাইমস। মানে ফার্নেসের যে দরজাগুলো আছে, ফার্নেসের যে দরজাগুলো দিয়ে আমার এই ইলেকট্রোড ঢুকছে অথবা যে দরজা দিয়ে আমরা চার্জ ঢোকাচ্ছি, সেই সমস্ত দরজাগুলো যেন প্রপারলি বন্ধ হয়। প্রপারলি যদি না বন্ধ হয় সেখান থেকে হিট, ভেতরকার হিট বাইরে লিক করে যেতে পারে, তো সেইটা ঠিকমতো করে দেখতে হবে। নেক্সট কি, 6 নম্বরে বলছে দেখো, স্ট্যান্ড বাই টাইম অফ দ্য ফার্নেস নিডস টু বি রিডিউসড অ্যাজ মাচ অ্যাজ পসিবল। মানে কি? মানে হচ্ছে ফার্নেস একবার চললো, তারপরে আমরা এবং তারপরে আমরা কি করলাম যে আমরা কিছু অনেকক্ষণ ফ্রি টাইম দিয়ে দিলাম, ফ্রি টাইমে ফার্নেসটা তো ঠান্ডা হয়ে যাবে। এটা না করে যদি আমরা কন্টিনিউয়াসলি ফার্নেসটাকে রানিং রাখতে পারি, তাহলে কি একবার আমরা কিছুটা চার্জ ঢেলে সেটাকে গলালাম, আবার কিছুটা চার্জ ঢালতেই থাকলাম, মানে ফার্নেসটা অনেকক্ষণ সময়ের জন্য বন্ধ থাকলো না। এটা কিভাবে সম্ভব? প্রপারলি প্ল্যানিং করে সম্ভব। প্রোডাকশনটাকে ঠিকমতো করে প্ল্যানিং এই জন্য করার দরকার আছে। এবং যেটা হচ্ছে লাস্ট পয়েন্ট দেখো, ফার্নেস প্রেশার কন্ট্রোল হ্যাজ এ মেজর এফেক্ট অন দ্য ফুয়েল ফায়ার্ড ফার্নেস, ফুয়েল ফায়ার্ড ফার্নেস এফিসিয়েন্সি। মানে কি, ফার্নেসের ভেতরকার যে প্রেশারটা আছে, এই ফার্নেসের ফুয়েল ফায়ার্ড, মানে এটা এই ধরনের ফার্নেসের ক্ষেত্রে নয়, বিশেষ করে এটা হবে আমাদের যে ব্লাস্ট ফার্নেস, এটা হচ্ছে ব্লাস্ট ফার্নেসের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যে এর ভেতরে আমরা কি করি, ব্লাস্ট ফার্নেসের ভেতরে আমরা এয়ার ইনজেক্ট করি, তো তার সাথে সাথে এই সমস্ত ফুয়েলগুলোকেও ইনজেক্ট করি। এবার ভেতরে যদি আমরা প্রেশারটাকে একটু হাই রাখি, তাহলে কি হবে, ভেতরের চাপ যদি বাইরের চাপের থেকে বেশি হয়, তাহলে বাইরে থেকে এয়ার ভেতরে ঢোকার সম্ভাবনাটা কমে যাবে, ঠিক আছে। বাইরে থেকে ভেতরে বেশি এয়ার যদি না ঢোকে, তার মানে কি, ভেতরে আমার এক্সেসিভ এয়ার থাকলো না। এবং এক্সেসিভ এয়ার যদি থাকতো তাহলে কি হতো, এক্সেসিভ ফ্লু গ্যাস তৈরি হতো, এক্সেসিভ হিট ওয়েস্ট হতো, সেগুলো হচ্ছে না। তার জন্য প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে ভেতরে আমাকে একটু হাই প্রেশার মেনটেন করতে হবে। ব্রিফলি এটাই আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, ফার্নেসের মানে এনার্জি কনজারভেশন টেকনিকগুলো, ঠিক আছে। তো আজকে আমি এবার নতুন টপিক যেটা আমি পড়াবো সেটাতে আসছি। এটা কি, এনার্জি কনজারভেশন ইন ওভেনস। ওভেনের মধ্যে কি কি পদ্ধতিতে এনার্জি কনজারভেশন করা যেতে পারে সেটা এবার আমরা আলোচনা করব। তো দেখো, ওভেন মানেটা কি? ওভেন মানে হচ্ছে অ্যাকচুয়ালি, এটা একটা ওভেনের ছবি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ছোট একটা ওভেন, ঠিক আছে। এই ওভেনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি করি, কোনো জিনিসকে গরম করি। আমরা যে গ্যাস ওভেন ইউজ করি ঘরে, সেটাও এক ধরনের ওভেন, ঠিক আছে। আবার হচ্ছে আমরা মাইক্রোওয়েভ ওভেনও ইউজ করি, সেটাও এক ধরনের ওভেন। আবার হচ্ছে কি, ইন্ডাস্ট্রিতে আমরা বিভিন্ন ধরনের ওভেন ইউজ করি। তোমরা কোক ওভেন প্ল্যান্ট নামটা শুনে থাকবে, সেটাও হচ্ছে এক ধরনের ওভেন। ওভেন মানে হচ্ছে কোনো জিনিসকে গরম করার জন্য, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, ইট ইজ এ টাইপ অফ অ্যাপ্লিকেশন। আগেরটা যেমন ফার্নেস ছিল, ফার্নেসে আমরা একদম গলিয়ে দিচ্ছিলাম, এখানে কিন্তু গলাবো না, এখানে হচ্ছে হিটিং এফেক্ট জেনারেট করব, ঠিক আছে। তো হিটিং এফেক্ট কিভাবে জেনারেট করা হয় তার হচ্ছে একটা ডায়াগ্রাম, স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখে নাও এখানে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সিম্পল একটা ডায়াগ্রাম, একটা ওভেনের ভেতরে কী রকম কী হচ্ছে, ঠিক আছে। দেখো, ওভেনের ভেতরে এখানে একটা হিটার আছে। হিটারের কাজ কি? হিটারের কাজ হচ্ছে ওভেনের ভেতরে হিটটাকে তৈরি করা। এবার এই হিটার বিভিন্ন রকমের হতে পারে। এটা আমরা যদি গ্যাস ইউজ করে গ্যাসটাকে বার্ন করে হিট জেনারেট করতে পারি। আবার এখানে কি, আমরা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স রাখতে পারি। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সকে যদি আমরা তার মধ্যে কারেন্ট ফ্লো করাই, তাহলে হিট তৈরি হবে। তোমরা রুম হিটারের কথা শুনেছো, তো রুম হিটার এ ধরনের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, এটাকে আমরা পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করে তার রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হয়ে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হবে, সেই হিটটা আমাদের হিটিংয়ের কাজে লাগবে ওভেনের ভেতরে। তো এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে এদিক থেকে বাইরে থেকে এয়ার ওভেনের ভেতরে প্রবেশ করলো, এখানে আছে একটা ব্লোয়ার। এই ব্লোয়ার কি করবে, বাইরের থেকে যে এয়ারটা ভেতরে প্রবেশ করলো তাকে চারদিকে সার্কুলেট করতে সাহায্য করবে, ঠিক আছে। এই যে তীর চিহ্নযুক্ত জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই তীর চিহ্নগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এয়ারের সার্কুলেশন। তো এয়ারের সার্কুলেশন হয়ে লাভটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি, হিটারের যে এলিমেন্টটা, হিটিং এলিমেন্টটা কোথায় আছে, আমার এখানটায় আছে। এবার এই জায়গাকার বাতাসটা গরম হবে, উত্তপ্ত হবে। এবার হচ্ছে কি, সেই যে তাপটা, সেটাকে আমরা ব্লোয়ারের সাহায্যে কি করছি, সেই ব্লোয়ারের সাহায্যে সেই তাপটাকে আমরা চারিদিকে ছড়িয়ে দিতে পারছি। এরকমভাবে মানে বিভিন্ন দিকে সেটা ছড়িয়ে পড়ছে। এবং
এবং এই যে হিটিং হচ্ছে, সেই হিটিংয়ের ফলে যে যদি কোনো এক্সজস্ট গ্যাস তৈরি হয়, সেই এক্সজস্ট গ্যাসটাকেও বাইরে বার করে দিতে হবে। তো সেই এক্সজস্ট গ্যাস বাইরে বার করবার জন্য এখানে একটা জায়গা আছে, সেখানে আবার এক্সজস্ট ড্যাম্পার আছে। এক্সজস্ট ড্যাম্পারের কাজটা কি? এই ড্যাম্পারের কাজ হচ্ছে কতটা পরিমাণে এখান থেকে এয়ার, যে যে এয়ারটা এখানে গরম করার কাজে লেগে গেল, সেই এয়ারের মধ্যে থেকে কতটা পরিমাণ অংশ বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে, সেইটাকে কন্ট্রোল করার কাজ হচ্ছে এই এক্সজস্ট ড্যাম্পারের। ড্যাম্পারটা যদি ফুল বন্ধ হয়ে যায় তাহলে কিছুই বেরোবে না, ড্যাম্পারটা যদি একটু ওপেন হয় তাহলে কিছু পরিমাণে বেরোবে, যদি সম্পূর্ণ ওপেন হয়ে যায় তাহলে প্রচুর পরিমাণে বেরোবে। তার মানে কি, এই এক্সজস্ট ড্যাম্পার বেসিক্যালি ইট ইজ দ্য কন্ট্রোলিং টু, মানে ইট ইজ দ্য কন্ট্রোলিং অফ দ্য এক্সজস্ট গ্যাস হুইচ ইজ জেনারেটেড উইদিন দিস উইদিন দিস ওভেন, ঠিক আছে। ওভেনের মধ্যে যে এক্সজস্ট গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেটা কতটা বাইরে বেরোবে সেটাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে এই এক্সজস্ট ড্যাম্পার। আর কতটা এয়ারের ভেতরে ঢুকবে সেটাকে কন্ট্রোল করার জন্য এখানে ওয়ান পাস ড্যাম্পার আছে। এই ওয়ান পাস ড্যাম্পারটা মানে হচ্ছে ওয়ান ওয়ে, ঠিক আছে, মানে এদিক থেকে এদিকে যে এয়ার ঢুকছে সেটাকেই কিন্তু কন্ট্রোল করবার জন্য এই ধরনের ড্যাম্পার এখানে রাখা হয়েছে। আর ব্লোয়ারের কাজটা বললাম, ব্লোয়ারের কাজ কি, যে গরম হাওয়াটা সেটাকে চারদিকে সার্কুলেট করার জন্য ব্লোয়ারের কাজ, মানে এই হিটটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। তো এই হলো মেন ফান্ডামেন্টাল ওয়ার্কিং প্রিন্সিপাল। এটা হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার কোম্পানির হচ্ছে একটা ওভেনের ছবি, এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা, আমি কোম্পানির নামটা এখানে মুছে দিয়েছি, ঠিক আছে। তো এখানে কি দেখো, এখানে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মেন পাওয়ার ডিসকানেক্ট, মানে হচ্ছে এখানে আমরা, এটা হচ্ছে ইলেকট্রিক্যালি এটাকে ওভেনটাকে কাজ করানো হয়, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, মেন পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে কানেক্ট স্যার করব। এটা ওভেন? এটার ভেতরে, মানে এটার দরজাটা খুলতে হবে, ঠিক আছে। ওর ভেতরে এখানে কিছু তোমার স্ট্যাকের মতো আছে, ঠিক আছে, কতগুলো স্ট্যাক আছে, ধরো মানে যেরকম আলমারির থাক থাকে না, সেরকম কতগুলো থাক আছে, সেখানে তোমরা কিছু জিনিসকে হিট করতে পারবে, ঠিক আছে। তো এখানে কি দেখো, এখানে এটা হচ্ছে মেন পাওয়ার ডিসকানেক্ট, মানে পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে মেন কানেক্ট করব। এটা হচ্ছে ইনটেক পোর্ট, মানে এয়ারটা এখান দিয়ে ঢুকবে, ঠিক আছে। আর এই যে এক্সজস্ট গ্যাস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই এক্সজস্ট পোর্ট দিয়ে বাইরে বার হয়ে চলে আসবে। আর এখানে আছে কি, কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের কাজ কি, এইটা হচ্ছে এই ভেতরে কত তাপমাত্রা হলো, ঠিক আছে, ভেতরের যে আমার ব্লোয়ারটা আছে সেই ব্লোয়ারের কাজ কি, ব্লোয়ার সেটাকে এয়ারটাকে চারিদিকে সার্কুলেট করছে। এবার হচ্ছে কি, ব্লোয়ারটা কখন কতটা স্পিডে ঘোরার দরকার আছে সেগুলোকে কন্ট্রোল করবে কে, কন্ট্রোল প্যানেল কন্ট্রোল করবে। কীভাবে কন্ট্রোল করবে, তার কাছে সমস্ত ডেটা কিন্তু থাকবে, ভেতরে ব্লোয়ার চলছে, সে কত স্পিডে ঘুরছে, ব্লোয়ারের কি ডেটা ইনপুট আছে, সমস্ত ইনফরমেশন এই কন্ট্রোল প্যানেলের মধ্যে স্টোর থাকবে। আবার কি, এখানে যে আমার এক্সজস্ট পোর্ট দেখতে পাচ্ছ, এখানে কি আছে, ড্যাম্পার আছে, সেই ড্যাম্পারটা কতটা পার্সেন্টেজ অফ ড্যাম্পার খুলবে, ঠিক আছে। এখানে যে আমার ওয়ান ওয়ে ড্যাম্পার ছিল, সেই ড্যাম্পারটাই বা কতটা পার্সেন্টেজ খুলবে বা কতটা পার্সেন্টেজ খুলে আছে, সেই সমস্ত ইনফরমেশনগুলো কোথায় স্টোর থাকবে, সমস্ত ইনফরমেশনগুলো মেজারিং ডিভাইসের মাধ্যমে সেগুলো রেকর্ডেড হবে, এবং সেই রেকর্ডেড ইনফরমেশনগুলো চলে যাবে আমার হচ্ছে এই কন্ট্রোল প্যানেল। এই যে কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছ, কন্ট্রোল প্যানেলটাই হচ্ছে মেন, হচ্ছে মানে এর হচ্ছে মেন এলিমেন্ট বলা যেতে পারে। এটা হচ্ছে, এটাই কিন্তু সমস্ত জিনিসটাকে কন্ট্রোল করবে। সো কন্ট্রোল প্যানেলের মধ্যে থেকে এই পুরো প্রসেস কন্ট্রোলটা চলতে থাকবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখানে মেন যে আলোচনাটা করব, মেন আমাদের মুখ্য আলোচ্য বিষয়টা কি, সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করি। দেখো, এনার্জি কনজারভেশন ইন ওভেন্স, এখানে বলা হয়েছে কি, ওভেন্স আর ইউজড ফর হিটিং পারপাস ইন ডোমেস্টিক ইউজ অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইন্ডাস্ট্রি, মানে ডোমেস্টিকেও আমরা ওভেন ইউজ করি এবং ইন্ডাস্ট্রিতেও আমরা ওভেন ইউজ করি। আর্লিয়ার ওভেন ওয়্যার মেড আপ অফ হিটিং কোলস, মানে আগে কি হতো, কয়লাকে মানে জ্বালিয়েই মানে এই ওভেন কাজ করতো, কয়লা জ্বালিয়ে তাপ উৎপন্ন করা হতো, সেই তাপের মাধ্যমে আমরা কোনো জিনিসকে গরম করতাম। হাউএভার ইন প্রেজেন্ট টাইম হিটিং থ্রু ইলেকট্রিসিটি ইজ মোস্টলি ইউজড, এখনকার দিনে ইলেকট্রিসিটির মাধ্যমেই মোস্টলি এই হিটিংটা জেনারেট করা হয়। এবার হচ্ছে কি, আমরা মেথডস দেখবো কি কি মেথডে এনার্জি কনজারভেশন করা যায়। তোমাদের যে এক্সাম, সেখানে মেন কোশ্চেন কিন্তু এগুলোই আসে, হোয়াট আর দ্য এনার্জি কনজারভেশন টেকনিক্স ইন অ্যান ওভেন, ঠিক আছে। তো প্রথমে আমরা আসছি যে এনার্জি সেভিং মোড, মানে কি, আমরা যদি এখনকার মডার্ন ডিভাইসগুলোর কথা বলি, এই যে মডার্ন ডিভাইস যাতে কিনা আমার কন্ট্রোল প্যানেল একটা আছে, সেই কন্ট্রোল প্যানেল যদি প্রপারলি থাকে তাহলে কি, সেখানে সমস্ত কিছু কন্ট্রোলিংটা প্রপারলি হবে। তো সেখানে আমরা এনার্জি সেভিং মোডকে নিতে পারি। এনার্জি সেভিং মোডটা কি, যেরকম হচ্ছে ক্লথ ড্রায়ার, মানে ড্রায়ার, যে জামা কাপড় শুকনো করার জন্য ঘরে যে ক্লথ ড্রায়ার, ঠিক আছে, অথবা যে ওভার ড্রাইভ অন ইওর কার, মানে কারের মধ্যে একটা ওভার ড্রাইভ বলে মেকানিজম থাকে, যেটা কি, মানে কারের যে স্পিড
সেই স্পিডটাকে প্রপার আরপিএমে অ্যাডজাস্ট করে এমনভাবে যাতে করে আমাদের ফুয়েল এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হয়, মানে কম ফুয়েল ব্যবহার করে আমরা সর্বোচ্চ আউটপুট পেতে পারি, এমন একটা মেকানিজম থাকে ওভার ড্রাইভ মেকানিজম। তো ঠিক সেই রকমই, এটা এক্সাম্পল হিসাবে বলেছে, এরকম মেকানিজম কিন্তু আমরা আমাদের এই ওভেনের মধ্যেও সেই কন্ট্রোলারকে বানাতে পারি এমনভাবে। এমন কন্ট্রোলারের মধ্যে যদি আমরা সেই রকম কোনো মেকানিজম ইনকর্পোরেট করি যেটা কি করবে, যে যখন দরকার নেই তখন তখন কি করবে, যদি আমার প্রপারলি হিটিং হয়ে গিয়ে থাকে তখন সে কি করলো, এই ব্লোয়ারের স্পিডটাকে কমিয়ে দিল। ব্লোয়ারের স্পিড কমে গেলে কি দরকার, কম কম পরিমাণে এনার্জি এই ব্লোয়ারটাকে চালানোর জন্য দরকার হবে। আগের পাতায় দেখতে পাবে, এখানে দেখো ব্লোয়ারটা ছিল, এই যে ব্লোয়ারটা ঘুরছে, তো এবার যদি যথেষ্ট হিট হয়ে গিয়ে থাকে তখন তো আর ব্লোয়ারটাকে অত স্পিডে ঘোরানোর দরকার নেই, তখন ব্লোয়ারের স্পিডটাকে কমিয়ে দিল। তার মানে কি, এই সমস্ত কন্ট্রোলগুলো কে করবে, কন্ট্রোলগুলো এনার্জি সেভিং মোড তার মধ্যে কিন্তু থাকার দরকার আছে। যদি এনার্জি সেভিং মোড থাকে তাহলেই এই কন্ট্রোলিংগুলো পসিবল। নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে অ্যাডজাস্টেবল এক্সজস্ট রেট। মানে কি, ইউজুয়ালি অ্যান এক্সজস্ট ফ্যান রিমুভস দ্য সলভেন্ট ভেপার, ময়েশ্চার অর কম্বাসন বাই প্রোডাক্টস। ঠিক আছে, মানে কি, এই এক্সজস্ট ফ্যান যেটা দেখতে পাচ্ছ, এক্সজস্ট মানে ড্যাম্পার যেটা আছে এখানে, অ্যাকচুয়ালি এটা কি, ড্যাম্পারটা ওপেন, কতটা ওপেন হচ্ছে বা কি হচ্ছে, কিন্তু এখানে যে ভেতরকার হাওয়া সেখান থেকে বাইরে বার হওয়ার জন্য এখানে একটা এক্সজস্ট ফ্যানও লাগানো যেতে পারে। সেই এক্সজস্ট ফ্যানের কাজ কি হবে, এই ভেতর থেকে যে বাষ্প অথবা যে আমাদের কম্বাসন, মানে যদি আমরা হিটার রেজিস্ট্যান্সের মাধ্যমে না করে যদি আমরা এখানে কয়লা পুড়িয়ে করতাম তাহলে কি হতো, একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো উৎপন্ন হতো কম্বাসনের ফলে। সেই যে কম্বাসনের যে বাই প্রোডাক্টগুলো, সেই বাই প্রোডাক্টগুলোকে কি করতে হবে, এক্সজস্ট গ্যাসের মাধ্যমে, মানে এক্সজস্ট যে ফ্যান সেগুলোকে টেনে সেগুলোকে বাইরে নিক্ষেপ করবে। তো সেটার জন্য কি দরকার, মানে এক্সজস্ট ফ্যান যেটার মেন পারপাস হচ্ছে সলভেন্ট যে ভেপার অথবা ময়েশ্চার অথবা কম্বাসন বাই প্রোডাক্ট সেগুলোকে বাইরে বার করা, এটাই হচ্ছে এক্সজস্ট ফ্যানের কাজ। এবার কি হচ্ছে দেখো, অ্যাডজাস্ট ইউর এক্সজস্ট ফ্যান উইথ ম্যানুয়াল ড্যাম্পার অর ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ অ্যান্ড সেট দেম টু মিনিমাম নেসেসারি। মানে কি, এখানে যে এক্সজস্ট ফ্যান আমরা ব্যবহার করব, যেটার মাধ্যমে এখান থেকে যে ময়েশ্চার অথবা যে আমার কম্বাসনের বাই প্রোডাক্টগুলো বাইরে বার হবে, তো সেই ফ্যানটাকে যদি আমরা একটা কনস্ট্যান্ট স্পিডে একটা মোটরকে ঘোরাই, সাপোজ একটা মোটর আছে, ঠিক আছে, সেই মোটরটাকে আমরা ধরো কনস্ট্যান্ট স্পিডে যদি সবসময় ঘোরাচ্ছি, কনস্ট্যান্ট স্পিডে ঘোরালে সেই মোটরটা বেশি এনার্জি নেবে না, মোটরটাকে যদি আমরা এমনভাবে পাওয়ার সাপ্লাইটা অ্যাডজাস্ট করি যাতে করে এই মোটরটার স্পিড যখন বেশি পরিমাণে এক্সজস্ট গ্যাস হচ্ছে তখন বেশি স্পিডে ঘুরছে, যখন হাই স্পিডে ঘুরছে, আবার যখন আমার কম এক্সজস্ট গ্যাস তৈরি হচ্ছে তখন এই মোটরটা সাপোজ লো স্পিডে ঘুরছে। তাহলে কি কি বুঝছো, যে যখন আমরা এরকম ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ইউজ করব তখন কিন্তু মোটরের স্পিডটা, যে এক্সজস্ট ফ্যানের যে মোটরটা, সেই মোটরের স্পিডটা কিন্তু প্রপারলি অ্যাডজাস্টেড হবে। যখন আমার বেশি এক্সজস্ট গ্যাস হচ্ছে তখন জোরে ঘুরবে, যখন কম এক্সজস্ট গ্যাস হচ্ছে তখন কম স্পিডে ঘুরবে। এগুলোর জন্য কি দরকার, এগুলোর জন্য দরকার আছে আমাদের ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। তো এক্সজস্ট ফ্যানের জন্য আমরা এখানে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ইনস্টল করব, তাতে করে কি হবে, এক্সজস্ট রেটটা আমার কন্ট্রোল হবে এবং সেখানে কিছুটা এনার্জি সেভিং হবে। নেক্সট 3 নম্বর দেখো, হিট রিকভারি সিস্টেম। এটা কি হচ্ছে না, এক্সজস্ট এয়ার ক্যারিজ হিট এনার্জি। এটা তো স্বাভাবিক, কারণ হচ্ছে ভেতর থেকে যে কম্বাসনের যে বাই প্রোডাক্টই হোক অথবা ময়েশ্চারই হোক, সবগুলোই যখন বাইরে বার হচ্ছে তার মধ্যে কিছুটা হিট এনার্জি তো স্টোর হয়ে থাকছে, যেরকম আমাদের ফ্লু গ্যাসে হচ্ছিল ফার্নেসের ক্ষেত্রে অথবা আমাদের বয়লারের ক্ষেত্রেও হচ্ছিল, সেখানে কি ফ্লু গ্যাসের মধ্যে হিট এনার্জি ছিল, সেরকম এখানেও যে এক্সজস্ট এয়ার তাতে তো হিট এনার্জি থাকবে। তাহলে এই হিট রিকভারি সিস্টেম অর হিট এক্সচেঞ্জার রিকভার্স দ্য হিট এনার্জি ফ্রম দ্য এক্সজস্ট এয়ার অ্যান্ড রিটার্নস ইট টু দ্য ওভেন। মানেটা কি, এই যে এক্সজস্ট এয়ার যেটা বার হয়ে গেল, সেই এক্সজস্ট এয়ারটাকে আমরা যদি বাইরে যদি ছেড়ে না দিয়ে তার মধ্যে থাকা যে হিট এনার্জি সেটাকে যদি আমরা কিছুটা রিকভার করতে পারি, তাতে কি হবে, তাতে ওভারঅল এই বয়লারের যে এনার্জি কনজারভেশন সেটা আরও বেটার হবে এবং এনার্জি কম খরচ হবে। নেক্সট হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম। হিউমিডিটি মানে কি, আর্দ্রতা। ঠিক আছে, এই হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম সেন্সেস oven humidity and varies the exhaust rate of the oven or dryer to absolute minimum to dry the product. ঠিক আছে, এটার মানেটা বুঝো। হিউমিডিটি কন্ট্রোল, এটার কাজ কি হবে, এখানে একটা এমন একটা ইনস্ট্রুমেন্ট আমরা ইনস্টল করব। ঠিক আছে, আমরা এখানে কি করতে চলেছি, অ্যাকচুয়ালি আমরা পড়ছিটা কি, এনার্জি অডিট, সবসময় মনে রাখবে, এবং সেখানে আমাদের মেন একটা কাজ কিন্তু মেজারমেন্ট করা।
তো মেজারমেন্ট ইজ এ পার্ট অফ এনার্জি অডিট, ঠিক আছে। তাহলে এখানে আমাকে একটা এমন মেজারিং ডিভাইস ইনস্টল করতে হবে যেটা কি মেজার করে, যেটা হচ্ছে এখানে এই যে আমার ওভেনের ভেতরে কতটা পরিমাণে আর্দ্রতা আছে সেই আর্দ্রতাটাকে মেজার করবে। এবং এই আর্দ্রতাটাকে যদি মেজার করে তখন কি হবে, তখন হচ্ছে যদি আমার বেশি পরিমাণে আর্দ্র থাকে, যদি আমাদের আর্দ্রতা বেশি থাকে তাহলে কি সেই আর্দ্র বা যে ময়েশ্চার সেটা কি করে, সেটা আমাদের হিটিং হতে বাধা দেবে। কারণ কারণ কি, ময়েশ্চার তার মধ্যে প্রচুর পরিমাণে হিট ধরে রাখতে পারে। তো সেই হিটটা তো আমার কোনো কাজে লাগছে না, আমি যেটাকে হিট করবার জন্য এই ওভেনটাকে চালাচ্ছি সেটাই কম হিট হবে এবং যে ময়েশ্চার আছে সে অনেকটা হিট টেনে নেবে, সেটা তো আমরা চাই না। তার মানে কি, যদি ময়েশ্চারের পরিমাণ বেশি হয়ে যায় তখন আমাদেরকে এক্সজস্ট যে ফ্যানটা আছে সেটাকে স্পিডে ঘোরাতে হবে, যাতে করে কি হয়, এখানকার যে আর্দ্র বাতাস বা ময়েশ্চারাইজ যে এয়ার সেটা বেশি পরিমাণে বাইরে চলে যায়। আবার যদি পরিস্থিতি এমন হয় যে যে এয়ার যেটা এখানে সার্কুলেটেড হচ্ছে তার মধ্যে ময়েশ্চার কম আছে, মানে আর্দ্রতা কম আছে, তখন আমাদের তো এই এক্সজস্ট ফ্যানটাকে বেশি স্পিডে চালানোর দরকার নেই। তার মানে কি, এক্সজস্ট ফ্যানের স্পিডটা যে কম বেশি হবে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের মাধ্যমে, সেটা কম বেশি হবে কিসের ভিত্তিতে না, ভিত্তিটা হচ্ছে এই ময়েশ্চার কন্টেন্ট কতটা আছে সেটার ভিত্তিতে। তার মানে আমাদেরকে এখানে প্রপারলি একটা মনিটরিং ডিভাইস ইনস্টল করতে হবে যেটা কিনা এই ওভেনের ভেতরকার যে ময়েশ্চার কন্টেন্ট সেটাকে মেজার করবে। এটা বোঝা গেল। নেক্সট হচ্ছে কি, লোয়ার এক্সপ্লোসিভ লেভেল মনিটর, এটাকে LEL বলা হয়, ঠিক আছে। LEL মানেটা কি, একটা যে আমাদের মানে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স হিটিং যেখানে হচ্ছে সেখানে আমরা বলতে পারবো না, কিন্তু যদি এখানে ধরো আমরা কোনো কম্বাসন মানে কয়লাকে জ্বালিয়ে করছি বা এই টাইপের যেখানে আমরা গ্যাস জ্বালিয়ে হিট জেনারেট করছি, তো এই টাইপের যে অ্যাপ্লিকেশন সেগুলোতে কি একটা প্রপার রেশিও থাকতে হয়, ঠিক আছে। কতটা ফুয়েল আছে, ফুয়েল অ্যান্ড এয়ার, ঠিক আছে, ফুয়েল অ্যান্ড এয়ারের মধ্যে একটা প্রপার রেশিও আমাদেরকে কিন্তু মেনটেন করতে হয়, এটাকে বলা হয় এয়ার ফুয়েল রেশিও, ঠিক আছে। এবার কি, যদি ফুয়েল মানে যে মিক্সচারটা আমরা এখানে দিচ্ছি যেটাকে আমরা জ্বালিয়ে হিট জেনারেট করতে চাই, সেখানে যদি ফুয়েলের পরিমাণটা খুব কমে যায় এবং এয়ারের পরিমাণটা বেশি হয়ে যায় তখন কি হবে, সেই ধরনের ফুয়েলকে আমরা বলি লিন ফুয়েল, ঠিক আছে, লিন। এবং সেক্ষেত্রেই কিন্তু হচ্ছে আমাদের এই যে লোয়ার এক্সপ্লোসিভ লেভেল মনিটর, এটা সেটাকেই মনিটর করবে, দেখতে হবে যেন ফুয়েলের পরিমাণটা এয়ারের সাপেক্ষে খুব বেশি কম না হয়ে যায়। যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা অ্যালার্ম সাউন্ড জেনারেট করতে হবে। অ্যালার্ম সাউন্ড জেনারেট করলে আমরা বুঝতে পারবো যেখানে ফুয়েলের পরিমাণ কম হয়ে গেছে, তখন কিন্তু যারা ফুয়েল এর ভেতরে ঢোকানোর কাজে নিযুক্ত আছে তারা বেশি পরিমাণে ফুয়েল ইনজেক্ট করে সেই রেশিওটাকে আবার ঠিকমতো লেভেলে নিয়ে চলে আসবে। এটা মনিটর করাটা তার মানে আমাদের এই ওভেনের যে এনার্জি এফিসিয়েন্সি তাকে বাড়ানোর একটা অন্যতম উপায়। এইটা মনে রাখবে, এই টার্মটা LEL অর্থাৎ লোয়ার এক্সপ্লোসিভ লেভেল মনিটর। নেক্সট কি হচ্ছে, ইনসুলেশন। ইনসুলেশনটা কি, এটা দেখো, রিডিউস দ্য ওভেন হিট লস থ্রু দ্য ওয়ালস বাই থিকার ইনসুলেশন। জাস্ট 2 inches of added insulation can save a significant energy cost over the life of the equipment. এটা বুঝতেই পারছো, এই যে যেরকম আমরা ফার্নেসের ওয়ালের কথা বলেছিলাম, ফার্নেসের ওয়ালে ইনসুলেশন করতে হবে, থার্মাল ইনসুলেশন, ঠিক সেরকমভাবে এই যে আমাদের ওভেন আছে, ওভেনের দেওয়ালেও আমাদেরকে থার্মাল একটা ইনসুলেশন প্রোভাইড করতে হবে। থার্মাল ইনসুলেশন প্রোভাইড করলে কি হবে, এই ভেতরকার যে তাপ সেটা বাইরে ছড়িয়ে যাবে না, বাইরে রেডিয়েট কম করবে, ঠিক আছে, যদি ইনসুলেশন ব্যবহার করি। তো এটা একটা প্রপার একটা আমাদের এফেক্টিভ মেজার হিসাবে নিতে হবে যে ইনসুলেশনটা যেন ঠিকমতো হয়। এবং এখানে দেখো একটা বলা হয়েছে যে যদি মাত্র 2 ইঞ্চি একটা ইনসুলেশন দেওয়া যেতে পারে এই একটা ওভেনের ক্ষেত্রে, তো সেটাও কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি সেভ করতে পারে একটা যে ওভেন তার লাইফ সাইকেলে দেখতে যদি পাই তাহলে, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে যে সিল দ্য ওভেন ওপেনিং, ঠিক আছে। এটা কি বলছে, সিল দ্য এরিয়াজ হোয়ার দ্য মেটেরিয়ালস এন্টার or exit the heat chamber properly. Even a small leakage can waste a lot of energy. মানে কি, এই যে ওভেনের ভেতরে আমরা একটা জায়গা নিশ্চয়ই আছে যেখান দিয়ে আমরা যে মেটেরিয়ালকে আমরা হিট করতে চাই, এখানে দেখানো নেই, যে মেটেরিয়ালকে আমরা হিট করতে চাই সেটাকে ঢোকানোর জন্য একটা দরজা তো নিশ্চয়ই থাকবে, সেই দরজা দিয়ে আমরা ওটাকে ঢোকাবো। আবার হচ্ছে একটা জায়গা নিশ্চয়ই থাকবে যেখান থেকে যে হিট হয়ে যাওয়া প্রোডাক্টটা সেটা আবার বাইরে বার করারও একটা জায়গা নিশ্চয়ই থাকবে। তার মানে কি, যে দরজাটা মাধ্যমে এইখানে যে এলিমেন্টটাকে আমরা হিট করতে চাই, যেটাকে আমরা ওভেনে হিট করতে চাই সেটাকে ঢোকাবো এবং যেখান দিয়ে বার করব সেই দরজাগুলো যেন ঠিকমতো করে আটা থাকে, অন্যান্য সময় যেন ঠিকমতো করে সেটা ক্লোজ থাকে। যদি ক্লোজ না থাকে তাহলে কি হবে, সেখানে যদি
সেখানে যদি লিকেজ থাকে তাহলে এর ভেতরকার যে গরম বাতাস সেটা বাইরে চলে আসবে সেই ফুটোর মাধ্যমে, এবং সেই লিকেজের মাধ্যমে যে গরম বাতাস বাইরে চলে আসবে তাতে করে আমাদের যে এফিসিয়েন্সি অফ দ্য ওভেন সেটা কিন্তু হ্যাম্পার্ড হবে। তার জন্য এটা অবশ্যই দেখতে হবে যে সিল দ্য ওভেন ওপেনিং, ওভেনের যে ওপেনিংগুলো সেগুলোকে যেন ঠিকঠাকভাবে সিল করা থাকে, এটা একটা দেখার বিষয়। নেক্সট কি হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে ভ্যারিয়েবল স্পিড রিসার্কুলেশন ফ্যান। রিসার্কুলেশন ফ্যান মানে কোন ফ্যানটা? রিসার্কুলেশন ফ্যান মানে এই যে আমার যে ব্লোয়ার আছে না, ব্লোয়ারটাই তো এয়ারটাকে রিসার্কেল করছে, এখান থেকে এখানে যে পাঠাচ্ছে, মানে কি রিসার্কেলিং করা। তো এই যে ব্লোয়ারের যে ফ্যানটা সেটাকেই আমার বলা হচ্ছে রিসার্কুলেশন ফ্যান, ঠিক আছে। এখানে আমরা কি ইউজ করব না, ভ্যারিয়েবল স্পিড রিসার্কুলেশন ফ্যান ইউজ করব। দেখো এখানে কি বলছে, ইউজ দ্য ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ টু পাওয়ার দ্য রিসার্কুলেশন ফ্যান and ramp up the fan's RPM when the oven heats up. Once heated, the fan can move to lighter air easier. মানে এটা কি হচ্ছে, যখন আমরা একটা ব্লোয়ারকে রান করাবো, এই ব্লোয়ারটাকে আমরা একটা মোটরের মাধ্যমেই তো রান করাচ্ছি, তাহলে সেই মোটরটাকেও আমাদের ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের মাধ্যমে চালানো হবে। মানে কি, আমরা যখন মোটরের ফ্রিকোয়েন্সি কম করতে পারি যখন ইচ্ছা, আবার যখন ইচ্ছা মোটরের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারি। যদি ফ্রিকোয়েন্সি বাড়ায় এবং কমায় তাহলে কি হবে, এই যে ব্লোয়ারের যে স্পিডটা সেটাও কম বেশি হবে। তো যখন আমার প্রথম হিটিংটা চালু করছি তখন তো প্রচুর পরিমাণে রিসার্কেল করার দরকার আছে, মানে তখন আমার এই ব্লোয়ারটাকে হাই স্পিডে চালানোর দরকার আছে, তখন আমাদেরকে বেশি ফ্রিকোয়েন্সিতে এটাকে রান করাতে হবে। কিন্তু যখন আমার অলরেডি এটা হিটেড হয়ে যাচ্ছে এবং এয়ারটা অলরেডি গরম হয়ে গেছে, সেটাকে সার্কুলেট করবার জন্য কিন্তু অতটা স্পিডে এই ব্লোয়ারকে ঘোরানোর দরকার নেই। তখন কি হবে, তখন হচ্ছে এই ভ্যারিয়েবল যে ফ্রিকোয়েন্সি ড্রাইভ আছে তার মাধ্যমে আমরা এই মোটরের স্পিডটাকে কম করে দেবো, তাতে এই ব্লোয়ারটাও কম স্পিডে ঘুরবে। এবং এই পদ্ধতিতে প্রপার মেজারমেন্ট করে আমরা এই ব্লোয়ারের স্পিডটাকে কম বেশি করে কি করতে পারি, প্রচুর পরিমাণে এনার্জি সেভিং করতে পারি। অর্থাৎ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ইউজ করে আমরা রিসার্কুলেশন ফ্যান যেটা আছে সেই রিসার্কুলেশন ফ্যানের ক্ষেত্রে এনার্জি সেভিং করতে পারি। এর আগে আরেকবার আমি বলেছিলাম, সেটা হচ্ছে এইখানটায় যে এক্সজস্ট যে গ্যাসটা নির্গত হচ্ছে সেটার জন্য যে এক্সজস্ট ফ্যান এখানে থাকবে, সেই এক্সজস্ট ফ্যানটাকেও আমরা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের মাধ্যমে চালাতে পারি। তার মানে দু জায়গায় আমরা এখানে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ইউজ করতে পারি। একটা হচ্ছে ফর দিস এই যে আমার এই ফ্যানটা, অর্থাৎ হচ্ছে কি এটা হলো আমার রিসার্কুলেশন ফ্যান, আর এখানে যদি ফ্যান থাকে সেই ফ্যানটা হচ্ছে আমাদের এক্সজস্ট ফ্যান বা এক্সজস্ট এয়ারকে নির্গত করবার জন্য যে ফ্যান, ঠিক আছে। তো দুটোর জন্যই আমরা কিন্তু ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে আমার আইডল মোড, ঠিক আছে। ইউজ দ্য আইডল মোড ফর পজেস ইন প্রোডাকশন, ফর টুলিং চেঞ্জেস or for operator rest breaks, and during idle mode the temperature is temporarily reduced so that it uses less energy, ঠিক আছে। মানে কি, আমাদের যেরকম কম্পিউটারে আমরা কি করি, আইডল মোড ইউজ করি না, যখন আমরা অনেকক্ষণ ইউজ করি না কম্পিউটারের স্ক্রিনটা তো অটোমেটিক অফ হয়ে যায়, বা ফোনের যে স্ক্রিন সেটাও তো অটোমেটিক কিছুক্ষণ পরে অফ হয়ে যায়। ঠিক সেরকমভাবে যখন ধরো কোনো আমরা প্রোডাকশন করার দরকার নেই বা প্রোডাকশনে কিছুক্ষণ বন্ধ থাকবে, অথবা ধরো কোনো সময় অপারেটর যেগুলো আছে, যারা অপারেটর আছেন তারা রেস্ট নেবে, ঠিক আছে। তো অপারেটরের রেস্ট ব্রেকের দরকার আছে, বা কোনো সময় ধরো কোনো মেনটেনেন্সের কাজ হবে, সে সমস্ত সময় কি হচ্ছে, এই যে আমার যে ওভেনটা আছে সেই ওভেনটাকে তো নর্মাল রানিং কন্ডিশনে রাখার দরকার নেই। যদি আমরা এটাকে আইডল মোড, মানে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্রোলার, এই কন্ট্রোলারের মধ্যে এমন একটা অপশন নিশ্চয়ই থাকবে যেখানে আমরা আইডল মোড সিলেক্ট করতে পারবো, এবং এই আইডল মোড যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে কি হবে, সেই সময় যে যে ওভেনটা সেটা কিন্তু কম পাওয়ার ড্র করবে, এবং তাতে করে আমরা কিছুটা পরিমাণে এনার্জি সেভিং করতে পারবো। অ্যান্ড লাস্ট পয়েন্ট দেখো, এখানে বলছে মেনটেন ইওর ইকুইপমেন্ট। এটা তো সমস্ত কিছুর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, যে কোনো অ্যাপ্লিকেশনই হোক না কেন মেনটেনেন্স তো করতেই হবে। তো প্রপার মেনটেনেন্স উইল সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট এনার্জি কস্ট। কিপ দ্য ফিল্টার্স অ্যান্ড দ্য ব্লোয়ার্স ক্লিন। মানে কি, এখানে যে ফিল্টারগুলো, যে ফিল্টার মানে কি, এখানে হচ্ছে আমাদের যে এয়ারটা ঢুকবে, এই ইনপুট পোর্ট দিয়ে যে এয়ারটা ঢুকবে, সেই এখানে আমাদের তো ফিল্টার ইউজ করতে হবে, নাহলে এয়ারের মধ্যে থাকা অশুদ্ধিগুলো ঢুকে পড়বে। তো সেই
ফিল্টারটাকে ঠিকমতো করে ক্লিন করতে হবে। আবার হচ্ছে যে ব্লোয়ারের যে ফ্যানটা আছে, এখানে দেখো ব্লোয়ার আছে, সেই ব্লোয়ার যে মোটর সেটাকে ঠিকমতো করে প্রপার মেনটেনেন্স করতে হবে, ক্লিন করতে হবে। যদি এখানে আমরা ঠিকমতো করে ক্লিন না করি তাহলে কি হয়, মোটরের মেকানিক্যালি জ্যাম হয়ে যায়, মানে এদিকটা যদি জ্যাম হয়ে যায় তখন কি হয়, আমাদেরকে সেম স্পিডেই মোটরটাকে ঘোরাবো কিন্তু তার জন্য বেশি ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিতে হবে। তার মানে মোটর যত মেনটেনেন্স বেশি করবে, যত বেশি স্মুথ হবে মোটরের মুভমেন্টটা, তত বেশি আমাদের এনার্জি সেভিং হবে। ঠিক আছে। অ্যান্ড ফলো বার্নার গ্যাস প্রেশার অ্যান্ড কম্বাসন এয়ার ফ্লো রেটস সেট পয়েন্ট টু সেট ফোর্থ ইন দ্য ইকুইপমেন্ট ম্যানুয়াল। মানে কি, বার্নারের যে গ্যাস, মানে যদি এটা আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশন দেখি, ইলেকট্রিক্যাল হিটার ইউজ করি তার জন্য অ্যাপ্লিকেবল নয়, কিন্তু যদি আমরা এখানে বার্নার ইউজ করি, বার্নার মানে কি, যেখানে আমরা কয়লা পুড়িয়ে এরকম হিট তৈরি করব, সেই ধরনের অ্যাপ্লিকেশনে যদি আমরা দেখি, তো সেখানে কি, যে বার্নারের যে সেট পয়েন্টগুলো বলা আছে, মানে গ্যাস প্রেশার, বার্নারে কতটা গ্যাস প্রেশার রাখতে হবে, অথবা কতটা কম্বাসন যে এয়ার ফ্লো সেটাকে কতটা রেট রাখতে হবে, সেগুলো সবই ওই যে যন্ত্রটা মানে বার্নার, তার ইকুইপমেন্টে তো একটা ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়ালে সব লেখা থাকে। সেই ম্যানুয়ালে যেরকম যেরকম বলা আছে ঠিক সেরকমভাবেই আমাদেরকে এগুলোকে রাখতে হবে। কম্বাসনের এয়ার ফ্লোটাকে ঠিকমতো রাখতে হবে, বার্নারের গ্যাস প্রেশারটাকে ঠিকমতো রাখতে হবে। তো এই স্টেপগুলো যদি ফলো করা হয় তবে গিয়ে আমরা একটা যে ওভেন আছে, ওভেনের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি সেভিং করতে পারবো। তো এই স্টেপগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আমি আরেকবার জাস্ট রিক্যাপ করে দিই। প্রথমে হচ্ছে এনার্জি সেভিং মোড, মানে যখন দরকার তখন বেশি স্পিডে, যখন দরকার তখন কম স্পিডে, মানে এটা এনার্জি সেভ আমরা এইভাবেই করতে পারি এনার্জি সেভিং মোড ইউজ করে। নেক্সট হচ্ছে কি, অ্যাডজাস্টেবল এক্সজস্ট গ্যাস। এক্সজস্ট গ্যাস যেটা ওখান থেকে বেরোচ্ছে সেটার রেটটাকে কম বেশি করে, যখন বেশি দরকার তখন বেশি স্পিডে আমরা এক্সজস্ট ফ্যানটাকে ঘোরাবো, যখন কম দরকার তখন কম স্পিডে ঘোরাবো, এইভাবে। অথবা আরেকটা টেকনিক কি আছে, হিট রিকভারি সিস্টেম, মানে এখান থেকে যে এক্সজস্ট গ্যাস বার হয়ে যাচ্ছে সেটার মধ্যে থাকা হিটটাকে আমরা যদি রিইউজ করতে পারি, সেইভাবে এনার্জি সেভিং হয়। নেক্সট হচ্ছে কি, হিউমিডিটি কন্ট্রোল, মানে ভেতরকার যে আর্দ্রতা, সেই আর্দ্র বাতাসটাকে আমরা বাইরে নির্গত করছি কিসের মাধ্যমে, এক্সজস্ট ফ্যানের মাধ্যমে। তো আর্দ্রতাটাকে ঠিকমতো করে মেজারমেন্ট করতে হবে। যদি বেশি পরিমাণে আর্দ্রতা থাকে তখন আমরা বেশি স্পিডে ঘোরাবো এক্সজস্ট ফ্যানটাকে। তো হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম থাকতে হবে এবং হিউমিডিটিটাকে মেজার করার জন্য প্রপারলি ডিভাইস থাকতে হবে। লোয়ার এক্সপ্লোসিভ লেভেল মনিটর, মানে কি, যদি আমার দেখতে হয় যে এর ভেতরে এয়ার এবং ফুয়েলের মিক্সচারের মধ্যে কত পার্সেন্ট এয়ার এবং কত পার্সেন্ট ফুয়েল আছে, সেই মিক্সচারটা যেন লিন না হয়ে যায়, মানে ফুয়েলের পরিমাণটা যেন কমে না যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। তারপরে হচ্ছে ইনসুলেশন, মানে এই যে ওভেন আছে, ওভেনের গায়ে যে থার্মাল ইনসুলেশন সেটা যেন প্রপার থাকে। 2 ইঞ্চি ইনসুলেশন দিয়ে আমরা প্রচুর পরিমাণে এনার্জি সেভিং করতে পারি। তারপর হচ্ছে সিল দ্য ওভেন ওপেনিং, মানে ওভেনের যে ওপেনিং, যেগুলোর মাধ্যম দিয়ে আমরা যে মেটেরিয়ালকে গরম করতে চাইছি ওভেনের দ্বারা, সেটাকে ঢোকাই অথবা বার করি, সেই ওপেনিংগুলো আমাদেরকে ঠিকমতো করে সিল করতে হবে যাতে সেখান দিয়ে কোনো হিট বাইরে লিক করতে না পারে। নেক্সট হচ্ছে কি, আমাদের ভ্যারিয়েবল স্পিড রিসার্কুলেশন ফ্যান ইউজ করতে হবে, মানে যে ব্লোয়ারের মাধ্যমে আমরা এয়ারকে রিসার্কুলেট করি সেই স্পিডটাকে আমরা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের দ্বারা কন্ট্রোল করব, তাতে করে আমরা এনার্জি সেভিং করতে পারি। নেক্সট হচ্ছে আইডল মোড, মানে যখন আমাদের প্রোডাকশন বন্ধ থাকছে কোনো কারণবশত, সেই সময় আমরা ডিভাইসটাকে আইডল মোডে চালাবো। আইডল মোডে চালালে সেটা কম পাওয়ার কনজাম্পশন করবে। আর কি হচ্ছে, মেনটেন দ্য ইকুইপমেন্টটাকে ঠিকমতো করে মেনটেনেন্স করতে হবে, যাতে করে কোনো জায়গায় মেকানিক্যাল জ্যাম ইত্যাদি হয়ে বেশি এনার্জি কনজাম্পশন না হয়ে যায়। ঠিক আছে, বয়লারের এটা, সরি বয়লার নয়, ওভেনের এই ব্যাপারটা ক্লিয়ার হলো সবার কাছে? এনার্জি কনজারভেশন কি ওয়েতে করা যেতে পারে? হ্যাঁ স্যার হয়েছে স্যার। ইন্ডাকশন ওভেনটা একটু বলে দেবেন? ইন্ডাকশন ওভেন, কে বলছো তুমি? গোপাল না কে বলছিলে? গোপাল? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ইন্ডাকশন ওভেনটা আরেকবার বলে দেবো তো? আচ্ছা, ইন্ডাকশন ওভেন দেখো, ইন্ডাকশন ওভেনটা আমি আরেকবার বলে দিই, গতকালই বলেছিলাম, আমি এটাকে একটু মুছতে হবে আমাকে। স্যার ফার্নেস না, ইন্ডাকশন ওভেন বলছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ইন্ডাকশন ওভেন। ইন্ডাকশন ওভেন তোমাদের ইন্ডাকশন ওভেন, আচ্ছা আচ্ছা, ইন্ডাকশন ওভেনটা দেখো তোমাদের কিন্তু ডিটেলসে এতে পড়বে। ঠিক আছে, আমি এখানে আর বলছি না এটা, কারণ হচ্ছে তোমাদের এই সাবজেক্টটাতে মেনলি হচ্ছে কি পদ্ধতিতে এনার্জি কনজারভেশনটা করা যায়। ঠিক আছে, এবার হচ্ছে ওভেন তো বিভিন্ন মানে ওয়েতেই হয়, তো ইন্ডাকশন ওভেনও হচ্ছে তোমাদের এর মধ্যেই আছে, কিন্তু ওই যে ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার আছে না, ওই সাবজেক্টের মধ্যে তোমরা ডিটেলসে পড়বে ওটা। ঠিক আছে স্যার। ঠিক আছে, তো এখানে মানে ওভেনের ডিটেলস তোমার জানারও দরকার নেই, আমি জাস্ট
মানে বোঝানোর জন্য বললাম, আমি ইন জেনারেল বলেছি, ঠিক আছে। আহ, তো দেখো এখানে হচ্ছে এনার্জি কনজারভেশন অফ ওভেন আমরা কমপ্লিট করলাম। তো আমাদের সিলেবাসের মধ্যে কোন জায়গাটা কমপ্লিট হলো দেখো, সিলেবাসটা একবার খুলি। দেখো সিলেবাসের মধ্যে আমরা যদি দেখি, আমরা এই অংশটা কমপ্লিট করতে পারলাম, এই অংশটা, ঠিক আছে। এখান থেকে এইটুকু যে অংশ, এই অংশটা আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। তাহলে আমাদের আরেকটা জিনিস আমি কি একটু শুরু করছি, এটা খুব ছোট আছে, লাইটিং এনার্জি মেথডস টেকনিক্স অফ এফিশিয়েন্ট লাইটিং। মানে লাইটিং যে হয়, সেই লাইটিংয়ের ক্ষেত্রে আমরা কি কি পদ্ধতি অবলম্বন করে এনার্জি সেভিং করতে পারি, ঠিক আছে। তো সেটা শুরু করা যাক। দেখো তো এখানে দেখো লাইটিং হচ্ছে, আমরা তো লাইটের মাধ্যমে সব কিছু এখন দেখতে পাই। মানে লাইট হচ্ছে একটা ন্যাচারাল লাইট, আর একটা হচ্ছে কি যেগুলো আমরা আর্টিফিশিয়ালি লাইট যেগুলোকে বানাচ্ছি, ঠিক আছে। তো ন্যাচারাল লাইট মানে সানলাইট, সেগুলো তো আমরা দিনের আলোতে দেখতে পাই। এবার রাতের বেলায় যদি আমাদেরকে কিছু দেখতে হয়, তার জন্য আমাদেরকে কিসের দরকার, আমাদেরকে কোনো ল্যাম্পের প্রয়োজন আছে, ঠিক আছে। মানে বিভিন্ন ধরনের ল্যাম্প হয় যেগুলোর মাধ্যমে আমরা কোনো কিছুকে দেখতে পাই। এবার যে ল্যাম্প যেগুলোর মাধ্যমে আমরা কোনো বস্তুকে দেখতে পাই রাতের অন্ধকারেও, তো সেই বিভিন্ন ধরনের ল্যাম্প আমাদের সিস্টেমে আছে, ঠিক আছে। কী কী ধরনের ল্যাম্প হয় সেগুলো একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি। এই ডিটেলসটা তোমরা ইলুমিনেশন বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, সেখানে পড়বে। আমি জাস্ট বলে দিচ্ছি কী কী ধরনের ল্যাম্প হয় এবং সেগুলো কীরকম দেখতে হয়, সেটা আমি দেখিয়ে দেবো। ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প মানে কি, যেগুলো হচ্ছে আমাদের বাল্ব যেগুলোকে আমরা বলি, এই যে এই ধরনের যে ল্যাম্প, এগুলোকে বলা হয় ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, ঠিক আছে। আবার কি হয়, লো প্রেসার মার্কারি ভেপার ল্যাম্প, ফ্লোরোসেন্ট ল্যাম্প, হ্যালোজেন ল্যাম্প, সোডিয়াম ভেপার ল্যাম্পস, হাই প্রেসার মার্কারি ভেপার ল্যাম্পস, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প অথবা সিএফএল, মেটাল হ্যালাইড ল্যাম্পস, এলইডি ল্যাম্পস, নিয়ন সাইন্স ইত্যাদি বিভিন্ন রকমের আমাদের ল্যাম্পস আছে, ঠিক আছে। তো এই যে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প প্রত্যেকেই দেখেছো, এই ধরনের, এর মধ্যে ফিলামেন্ট থাকে, এটা এক ধরনের ল্যাম্প, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট হচ্ছে ফ্লোরোসেন্ট ল্যাম্প, দেখতে পাচ্ছ, যেগুলোকে আমরা টিউব লাইট বলে থাকি, ঠিক আছে। এই ধরনের ফ্লোরোসেন্ট ল্যাম্প হয়। ফ্লোরোসেন্ট ল্যাম্প যেটা আছে, সেটার সার্কিটটাও একটু জেনে রাখা ভালো, সার্কিটটাও তোমরা জানো এবং এটাও তোমরা ডিটেলসে পড়বে, হচ্ছে ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের মধ্যে। এ ধরনের, হ্যাঁ বলো। বলছি আগেরটা কি বললেন, ফ্লুরোসেন্ট না ফ্লুরোসেন্ট ল্যাম্প, উচ্চারণটা কি, স্পেলিংটা? FLUO, আমি বড় করে দিচ্ছি, দেখো, FLUORESCENT, ঠিক আছে। ফ্লুরোসেন্ট, হ্যাঁ, ফ্লুরোসেন্ট লাইটিং, ঠিক আছে। ফ্লুরোসেন্ট, ফ্লুরোসেন্ট মানে কি? ফ্লুরোসেন্ট মানে বাংলায়, ফ্লুরোসেন্ট, ফ্লুরোসেন্ট একটা মেটেরিয়াল নয় ফ্লুরোসেন্ট নাকি? ওর মধ্যে ফ্লুরোসেন্ট পাউডার থাকে। যেটা তো বেশি জল জল করছে সেটা তো ফ্লুরোসেন্ট। হ্যাঁ, প্রতিপ্রভ, ফ্লুরোসেন্ট ঠিক আছে। পাউডার আছে, সাদা মানে কোনো সাদা কিছু, যেটা, সেটা ফ্লুরোসেন্ট পাউডার থাকে।
এর ভেতরে একটা ধরনের ইয়ে থাকে, ঠিক আছে, এর ভেতরে যে একটা লেয়ার ওইটা থাকে তো যেটা নিয়ন হচ্ছে গ্যাস থাকে, নিয়ন না না ফ্লুরোসেন্ট গ্যাস থাকে, মনে পড়েছে, ফ্লুরোসেন্ট হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এটা হচ্ছে ইউভি কে না 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 কাট না করে না দেয় ফ্লোরোসেন্ট মানে এরকমই নিষ্ক্রিয় গ্যাস নয়, ফ্লোরোসেন্ট মানে নিষ্ক্রিয় গ্যাস নয়, ফ্লোরোসেন্ট মানে হচ্ছে যেটা নিজের থেকে আলো বিকিরণ করতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে এর ভেতরে আর্গন গ্যাস থাকে, আর্গন গ্যাস থাকে, সেইটা হচ্ছে তোমার এখানে হিটটাকে রেডিয়েট করছে, মানে এর মানে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নয়, ঠিক আছে। ফ্লোরোসেন্ট মানে যে নিজে, আর্গন, না না আর্গন গ্যাস তো নিষ্ক্রিয় গ্যাসই থাকে, যাতে হ্যাঁ বিক্রিয়াটা না করতে পারে, জন্য হ্যাঁ নিষ্ক্রিয় গ্যাস দেয়। হ্যাঁ নিষ্ক্রিয় গ্যাসই, মানে এক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস আর্গন হিটটাকে, সরি লাইটটাকে রেডিয়েট করছে, তার জন্য এখানে ওটা ফ্লোরোসেন্ট মেটেরিয়াল বলা যেতে পারে। কিন্তু মানে ফ্লোরোসেন্ট মানে নিষ্ক্রিয় গ্যাস তা কিন্তু নয়, ফ্লোরোসেন্ট মানে হচ্ছে না এমন স্যার, বস্তু, আমি কিন্তু আমার স্যার ফ্লুরোসেন্ট মানে উজ্জ্বল আভাযুক্ত। মানে যেটা নিজের থেকে, গুগলে দিচ্ছে গুগলে। যেটা হচ্ছে নিজের থেকে আলো বিকিরণ করতে পারে, ঠিক আছে, মানে হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ এই টাইপের জিনিসকে আমরা ফ্লোরোসেন্ট বলবো। তো এটা তোমরা ডিটেলসে কিন্তু আমি এখানে বলবো না, কারণ হচ্ছে তোমার এখানে কি আছে, এখানে টপিকটা দেখো তুমি, টপিকের মধ্যে হচ্ছে যে লাইটিং এনার্জি, মেথডস অ্যান্ড টেকনিক্স অফ এফিশিয়েন্ট লাইটিং, মানে কি কি পদ্ধতিতে আমরা এফিশিয়েন্টলি লাইটিং করতে পারি সেইটা আমরা আলোচনা করব। এর ডিটেলস যে তোমাদের বিভিন্ন ধরনের যে ল্যাম্পের বিবরণ, সেগুলো কিন্তু তোমরা কিসে পড়বে, ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, সেই সাবজেক্টের মধ্যে একটা টপিক আছে ইলুমিনেশন, ঠিক আছে, ইলুমিনেশন বলে একটা চ্যাপ্টার আছে, সেই ইলুমিনেশন চ্যাপ্টারে তোমরা এই ব্যাপারে প্রত্যেকটা ধরনের ল্যাম্প সম্পর্কে ডিটেলসে পড়বে। কিন্তু কী কী ধরনের ল্যাম্প আছে সেই আইডিয়াটা অন্তত থাকা দরকার, যে কারণে আমি ল্যাম্পের ছবিগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, এবং নামগুলো অন্তত জেনে রাখছো, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে ফ্লুরোসেন্ট যে ল্যাম্প আছে, মানে টিউব লাইট, সেগুলোতে আমাদের কি থাকে, ফ্লুরোসেন্ট ল্যাম্পকে কিন্তু ডাইরেক্টলি আমরা পাওয়ারের সঙ্গে কানেক্ট করলে সেটা হয় না, সেক্ষেত্রে আমাদেরকে কি ইউজ করতে হয়, ব্যালাস্ট অথবা চোখ বলে এটাকে, ঠিক আছে, চোখ মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডাক্টর, ঠিক আছে, ইন্ডাক্টরের মতো চোখ ইউজ করতে হয়। এবং সেইখানে দেখো এইখানে হচ্ছে দুটো ইলেকট্রোড, এদিকটা একটা আর এদিকটা একটা ইলেকট্রোড, এবং এখান থেকে দেখো এটা সিরিজে কার সঙ্গে কানেক্টেড হয়েছে, একটা স্টার্টার সুইচ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা স্টার্টার সুইচ, হ্যাঁ এই স্টার্টার সুইচ, এবং এখান থেকে এসে দেখো এই যে ইলেকট্রোড হয়ে আবার সাপ্লাই ব্যাক করে গেল, ঠিক আছে। এবার হচ্ছে কি, এই যে স্টার্টার সুইচ, এটার কাজ কি, যখন হচ্ছে আমরা লাইটের সুইচটাকে অন করছি, তখন হচ্ছে এই স্টার্টার সুইচটা এখানে একটা হাই ভোল্টেজ প্রোভাইড করছে, যার মাধ্যমে কি হচ্ছে, যার মাধ্যমে ইনিশিয়ালি যে এটা গরম হয়ে যাচ্ছে, এই ইলেকট্রোডগুলো গরম হচ্ছে এবং এখান থেকে ইলেকট্রনের বিকিরণ শুরু হচ্ছে, ঠিক আছে। সেই যে ইলেকট্রনের বিকিরণ, সেই ইলেকট্রনগুলো এর মধ্যে থাকা যে আমার যে নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ আর্গন গ্যাস, সেটাকে ধাক্কা মারছে, তার অণুগুলোকে ধাক্কা মারছে, এবং তার ফলে কি হচ্ছে, সেই আর্গন গ্যাসের যে অণুগুলো সেগুলো নিজের থেকে আলো বিকিরণ করছে, ঠিক আছে। এবার হচ্ছে কি, এই স্টার্টার সুইচটার ফাংশন হচ্ছে, এটা কিন্তু প্রথমে জাস্ট স্টার্টিংয়ের সময়ই থাকে, অন্য সময় কিন্তু এটা কানেক্টেড থাকে না, এটা ওপেন হয়ে যায়, মানে একবার যখনই এখানে ইলেকট্রনের ফ্লো শুরু হয়ে গেল, তখন কিন্তু পাথটা এদিক থেকে এই টিউবলাইটের ভেতরেই কিন্তু কারেন্টের পাথটা কন্টিনিউ হয়ে গেল, ঠিক আছে, তখন কিন্তু আর এই স্টার্টার সুইচের মাধ্যমে পাথটাকে ক্লোজ করার প্রয়োজন নেই। তাহলে দেখো, স্যার এখন আর স্টার্টার লাগে না তো, এখন এখন ইলেকট্রনিক স্টার্টার, আমি ইন জেনারেল কনভেনশনাল যে স্টার্টারের কথা বলছি, কারণ এটার কথা আমি বলছি এই কারণে যে আমার এখানে যে এই ব্যালাস্ট আছে, আমি এক এক করে আসছি, দেখো এখানে যে ব্যালাস্ট আছে, ব্যালাস্টের কাজটা কি, ব্যালাস্টের কাজ হচ্ছে যে এই যে দেখো এই যে পাথটা এখান দিয়ে ভেতর দিয়ে ক্লোজ হয়ে যাচ্ছে, এটা তো একটা মানে ক্লোজ সার্কিট পাথ। এবার কি, এই পাথে কিন্তু যেহেতু একটা আর্কিং হচ্ছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো হতে পারে, তো সেই কারেন্টটা যাতে একটা সার্টেন ভ্যালুর মধ্যে লিমিটেড থাকে, তার জন্য কি ব্যবহার করা হয়, ইন্ডাক্টর ব্যবহার করা হয়। ইন্ডাক্টর কিন্তু কারেন্টের চেঞ্জকে, ওর মধ্যে দিয়ে যে হিউজ কারেন্ট সবসময় ফ্লো চেঞ্জ হতে চাইবে, সেটাকে বাধা দেয়, তার জন্য এখানে ইন্ডাক্টর অথবা একটা চোখ বা ব্যালাস্ট ইউজ করা হয়, ঠিক আছে। আমি এটা বলছি এই কারণে, মানে আমি তো কনভেনশনাল লাইটিং সিস্টেম সম্পর্কে বলবো, সেখানে হচ্ছে আমরা এই ব্যালাস্টের প্রসঙ্গে আসবো, যে এনার্জি সেভিংটা এই ব্যালাস্টের ক্ষেত্রেও কি এনার্জি সেভিং এর ভূমিকা আছে, সেটার জন্য আমি এটা, এই টিউবলাইটে কত ভোল্টে জ্বলে, মানে কতটাতে লাগে? এটা 230 ভোল্ট বা এসিতেই চলে, ঠিক আছে। এবার হচ্ছে কি দেখো, নেক্সট যেটা আসছে আমাদের টিউবলাইটের পরে হচ্ছে এ দেখো সোডিয়াম ভেপার ল্যাম্প, ঠিক আছে। এই যে সোডিয়াম ভেপার ল্যাম্প কীরকম দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে, সোডিয়াম ভেপার ল্যাম্প, এটাও ডিটেলসে তোমরা ওই টপিকে পাবে ইলুমিনেশনের মধ্যে। তো সোডিয়াম ভেপার ল্যাম্পটা হচ্ছে এরকম যে রোড লাইটিং, এখানে এই ধরনের সোডিয়াম ভেপার ল্যাম্প ব্যবহার করা হচ্ছে। এছাড়াও যে বিভিন্ন ধরনের ল্যাম্প আছে, একটা হচ্ছে হ্যালোজেন ল্যাম্প, হ্যালোজেন ল্যাম্প হচ্ছে এক টাইপের ল্যাম্প, এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেটাল হ্যালাইড ল্যাম্প, এটা এরকম টাইপের দেখতে হয়, মেটাল হ্যালাইড, ঠিক আছে। হ্যাঁ বলো।
বলছি আপনি যে বলেন এনার্জি কিভাবে করা হয় তো নাম আর না, আমি ল্যাম্প নামগুলো জাস্ট বলে দিচ্ছি যে কি কি টাইপের ল্যাম্প আছে, সেগুলো জাস্ট বলে দিয়ে আমি এনার্জি সেভিং এর টপিকটাই আসছি আর কি, ঠিক আছে? আমি জাস্ট ল্যাম্পগুলো একবার ছবিটা দেখিয়ে দিচ্ছি কি ধরনের দেখতে হয়। এটা সিএফএল, ঠিক আছে, এটা তোমরা প্রত্যেকেই দেখেছো সিএফএল। নেক্সট হচ্ছে এলইডি ল্যাম্প, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের ল্যাম্পের অন্তত ছবি এবং নামগুলো তোমরা ফ্যামিলিয়ার হয়ে গেলে, ঠিক আছে? মেটাল হ্যালাইড, স্যার মেটাল সিএফএল। হ্যালাইড কেন বলছে স্যার? হ্যাঁ, ওটার স্যার, নাম যে ল্যাম্পটা রয়েছে মেটাল হ্যালাইড কেন বলছে? মেটাল হ্যালাইড মানে ওর মধ্যে হ্যালাইড কে থাকে, তার জন্য ওটার মানে ওর কনস্ট্রাকশন তোমাকে দেখতে সেই হবে। হ্যালোজেন এলিমেন্টস গুলো দিয়ে তৈরি হয় স্যার। মেটাল হ্যালাইড ল্যাম্প যদি আমরা দেখি, মেটাল হ্যালাইড ল্যাম্পের মধ্যে হ্যালোজেন কি, ওটা হচ্ছে ভেপার মার্কারি এবং মেটাল হ্যালাইড, ঠিক আছে? মেটাল হ্যালাইড মানে কি হচ্ছে হ্যালোজেন, মেটাল হ্যালাইড মানে সাম মেটাল প্লাস হচ্ছে হ্যালাইড, ঠিক আছে? বুঝতে পারলে? তার সঙ্গে কি যেরকম হচ্ছে, আমি একটা এক্সাম্পল বলছি, মেটাল সামথিং মেটাল, ধরো ক্যালসিয়াম একটা মেটাল, ঠিক আছে? হ্যালাইড কি, ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে একটা হ্যালাইড, ওয়ান টাইপ অফ হ্যালোজেন না? তারপরে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো তো হ্যালোজেন। তার মানে কি একটা মেটাল এবং একটা হচ্ছে আমাদের হ্যালোজেন, এগুলোর মধ্যে কম্বিনেশন করে যে জিনিসটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে মেটাল হ্যালাইড। তো সেইটা হচ্ছে এখানে থাকছে, ঠিক আছে? তো তার জন্য এটাকে মেটাল হ্যালাইড। ফিলামেন্টটাই কি ওই মেটাল হ্যালাইড দিয়ে তৈরি? ফিলামেন্টটা না, ফিলামেন্টটা ওইটা দিয়ে তৈরি নয়, এর মধ্যে থাকছে ওই মেটাল হ্যালাইড, এর মধ্যে থাকছে। স্যার এই বাল্বটা তো কোনোদিন দেখিনি। দেখবে দেখবে এগুলো আমি দেখি, বলছি না। মেটাল মেটাল বলে মেটাল নয় মেটাল দেখো, বলে এটাকে বাল্বটাকে। এর মধ্যে মেনলি যেটা ইউজ করা হয় না কমন মেটাল হ্যালাইড, যেটা হচ্ছে সোডিয়াম আয়োডাইড। দেখো সোডিয়াম কি, একটা মেটাল। আয়োডিন কি, আয়োডিন হচ্ছে একটা হ্যালোজেন, ওয়ান কাইন্ড অফ হ্যালোজেন, ঠিক আছে? তাহলে সোডিয়াম আয়োডাইড, ইট ইজ এ কাইন্ড অফ মেটাল হ্যালাইড, ঠিক আছে? তো এগুলোর ডিটেলস তোমরা পড়বে, আমি জাস্ট নামগুলো তোমাদেরকে ফ্যামিলিয়ার করলাম, ঠিক আছে? ডিটেলস হচ্ছে ইলুমিনেশনের মধ্যে এগুলো আছে। আমি বলবো যে এনার্জি কনজারভেশন কি কি পদ্ধতিতে করা সম্ভব, একটা যে একটা যে লাইটিং সিস্টেম, সেখানে কি কি ওয়েতে আমরা এনার্জি সেভিং করতে পারি। তো প্রথমেই দেখো, রিডিউস এক্সেসিভ ইলুমিনেশন লেভেলস টু স্ট্যান্ডার্ড লেভেলস বাই ইউজিং সুইচিং। দেখো ইলুমিনেশন, এটা তো পড়েইনি, ইলুমিনেশন জিনিসটা আর ভালো করে আমাদের জানা হয়নি, না তারপর আমি তো সেটা বলে কাজও দিচ্ছি। কিন্তু জানি না। তো আমরা কি করে বুঝবো জিনিসটা না জেনে যে কিভাবে এনার্জি আমরা ইয়ে না করব, না না, মানে আমি সেটা কমানোর বলে চেষ্টা দিচ্ছি, করব? সেটা আমি বলছি। ইলুমিনেশন জিনিসটা কি সেটা আমি বলছি। দেখো ইলুমিনেশন, দেখো একটা যে কোনো লাইট মানে কি, লাইট মানে ইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, ঠিক আছে? আমি এখানে লিখছি, হ্যাঁ, লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। তড়িৎ চুম্বকীয় একটা শক্তি, ঠিক আছে? লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। কি হলো? দেখো লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। এবার হচ্ছে লাইট কি করে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটা, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করে, ঠিক আছে? এবার হচ্ছে এই যে লাইট, এটার জন্যই কিন্তু আমরা আমাদের চোখে একটা সেন্সেশন তৈরি হয়, এবং সেটার জন্য লাইটের মানে ইয়েটা একক হচ্ছে আমি বলছি, আসছি আসছি, ঠিক আছে? লাইটটা কি প্রথমে সেটা বোঝো। লাইট হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, ঠিক আছে? এটা কে, এনার্জিটা কে, না, লাক্স তো লাইটের এটা লাক্স না, লাক্সটাই তো ইলুমিনেশন বলে দাঁড়াও না? দাঁড়াও দাঁড়াও, আমি বলছি, এক এক করে আসি, তুমি অনেক টপিক স্কিপ করে গেছো, ঠিক আছে? আমি বলছি, লাইট হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। সেটা কোথা থেকে আসে, যেটা যে বস্তু ধরো মানে লাইট এনার্জি রেডিয়েট করছে সেখান থেকে আসে। সূর্যর থেকে কি হয়, লাইট এনার্জি রেডিয়েট করে, সেগুলো আমাদের চোখে আসে এবং আমাদের চোখে একটা সেন্সেশন অফ লাইট তৈরি করে। তার জন্যই কিন্তু আমরা কোনো বস্তুকে দেখতে পাই। তার মানে কি, কোনো বস্তুকে দেখার জন্য আমাদের লাইটের অবশ্যই প্রয়োজন আছে, ঠিক আছে? এবার হচ্ছে এই যে লাইট, সেটা বিভিন্ন ধরনের কালারের হতে পারে, ঠিক আছে? বিভিন্ন ওয়েভ লেংথের হতে পারে। হ্যাঁ, তোমরা এটা তো জানোই ভিপজিওর, যে বিভিন্ন ধরনের কালারের লাইট, এবং সেগুলো কি হয়, ইনক্রিজিং ওয়েভ লেংথ। ভিপজিওর মানে কি, ভিপজিওর হচ্ছে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো,
অরেঞ্জ, রেড, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেনিয়া দেবো বলে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে লাইট, তাদের বিভিন্ন কালার আছে, তাদের বিভিন্ন ওয়েভ লেংথ আছে, এবং জিওর মানে যত আমরা রেডের দিকে যাই ইনক্রিজিং ওয়েভ লেংথ তত কিন্তু বৃদ্ধি পায়, ঠিক আছে। এবার হচ্ছে এই লাইটের যে মেজারমেন্ট আমরা করব, যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি যেটা আমাদের চোখে লাইটের একটা অনুভূতি তৈরি করছে, ঠিক আছে। এবার হচ্ছে এই লাইট কতটা অনুভূতি তৈরি করছে সেটাকে আমাদেরকে তো মাপতে হবে। আমরা যে এনার্জি অডিট করছি মানে কি, আমরা কিছু তো মাপবো, না মেপে এনার্জি অডিট করবো কি করে? এনার্জি অডিট করতে গেলে আমাদের তো মাপতে হবে, মেজারমেন্ট করতেই হবে। তার জন্য কি, সে কতটা লাইট এনার্জি আমাদের চোখে আসছে সেটাকে আমরা মেজার করব। তো সেই এনার্জিটাকে মেজার করবার জন্য সেটা হচ্ছে কি, আমাদেরকে প্রথমে জানতে হবে ফ্লাক্স, ঠিক আছে। একটা টার্ম আমাদেরকে জানতে হবে, সেই টার্মটার নাম হচ্ছে ফ্লাক্স, ঠিক আছে। ফ্লাক্স হচ্ছে একটা টার্ম। ফ্লাক্স কি টার্ম? ফ্লাক্স মানে হচ্ছে ইট ইজ দ্য মেজারমেন্ট অফ ফ্লাক্স। অ্যান্ড এই মেজারমেন্ট অফ ফ্লাক্স করে আমরা অ্যাকচুয়ালি কি করছি, মানে কতটা পরিমাণ এই যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, যেটা কি করে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হচ্ছে আমাদের চোখে একটা আলোর অনুভূতি তৈরি করে, এবং হচ্ছে এই এনার্জির কতটা পরিমাণ, সেই পরিমাণটাকে আমরা কিভাবে মেজার করব, সেটাকে আমরা এই কতটা পরিমাণে ফ্লাক্স আসছে সেটার মাধ্যমে মেজার করব। যেরকম হচ্ছে কি, আমাদের ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক এনার্জিকে আমরা কিভাবে মেজার করি, কতটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে সেটা মেজার করি না, ঠিক সেরকমভাবে লাইটের ক্ষেত্রেও এরকমই একটা টার্ম আছে, এটাকে বলা হচ্ছে ফ্লাক্স, অথবা অনেক সময় এটাকে কি বলা হয়, আরও বেটার ওয়েতে বললে এটাকে বলা যেতে পারে লুমিনাস ফ্লাক্স, ঠিক আছে, লুমিনাস ফ্লাক্স। ডিলিট করি। অ্যাকচুয়ালি হচ্ছে এটা টার্মটা হচ্ছে লুমিনাস ফ্লাক্স, মানে কতটা পরিমাণে এই লাইট এনার্জি আসছে সেটাকে আমরা বলবো যে কতটাই হচ্ছে লুমিনাস ফ্লাক্স, কতটা লাইট এনার্জি কোনো লাইটের সোর্স থেকে নির্গত হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে এই যে লুমিনাস ফ্লাক্স, এর একক আছে, ঠিক আছে। এটাকে তো মেজার করতে গেলে একটা ইউনিট থাকার দরকার, যেমন হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স। স্যার লুমেন নাকি ছিল না? না, লুমিনাস ফ্লাক্সের একক হচ্ছে, হ্যাঁ লুমিনাস ফ্লাক্সের একক হচ্ছে লুমেন। যেমন আমি ধরছি ধরো ম্যাগনেটিক ফ্লাক্স আমরা মেজার করি না, ওয়েবার একটা ইউনিট আছে, যেরকম হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা ওয়েবার এককে মেজার করি, সেরকম ভাবে এই যে লুমিনাস ফ্লাক্স মানে কোনো একটা লাইটের সোর্স থেকে কতটা পরিমাণ রেডিয়েন্ট এনার্জি নির্গত হচ্ছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লুমিনাস ফ্লাক্স, এবং এর একক হচ্ছে, এর ইউনিট হচ্ছে, এর ইউনিটটা কি হচ্ছে, ইউনিট হচ্ছে লুমেন, ঠিক আছে। এর ইউনিট হচ্ছে লুমেন, মানে কতটা পরিমাণে লুমিনাস ফ্লাক্স এখান থেকে নির্গত হচ্ছে তাকে আমরা কোন এককে মেজার করব, লুমেন এককে মেজার করব, ঠিক আছে। এবার হচ্ছে এর পরে একটা টার্ম আছে, সেটাকে বলা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, ঠিক আছে। এটা কি, লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশনে কতটা পরিমাণে লুমিনাস ফ্লাক্স অ্যাকচুয়ালি কতটা পরিমাণে লুমিনাস ফ্লাক্স ওই জায়গার মধ্যে দিয়ে ফ্লো করছে, ঠিক আছে। দ্য লুমিনাস ইন্টেন্সিটি, আমি বলছি শোনো, দ্য লুমিনাস ইন্টেন্সিটি অফ এ সোর্স ইন এ গিভেন ডাইরেকশন ইজ দ্য ইন্টেন্সিটি অফ এমিশন অফ দ্য লুমিনাস ফ্লাক্স ইন দ্যাট ডাইরেকশন। এই যে লুমিনাস ইন্টেন্সিটি, এটার একক কি, তাহলে আমাদেরকে সেটাও জানতে হবে, লুমিনাস ইন্টেন্সিটি। স্যার ক্যান্ডেলা না? লুমিনাস ইন্টেন্সিটির একক হচ্ছে ক্যান্ডেলা, এটা তোমরা জানো। মানে এসআই পদ্ধতিতে আমাদের কটা একক ছিল, এসআই পদ্ধতিতে যতগুলো আমরা মিটার, এমকেএস পদ্ধতিতে মিটার, কিলোগ্রাম অ্যান্ড কিলোগ্রাম আর সেকেন্ড, এগুলো ছাড়াও কিন্তু আরো কতগুলো একক ছিল, যেরকম হচ্ছে এই যে স্যার মোল ছিল, হ্যাঁ, তারপরে ঘনফলের টেম্পারেচার একক ছিল। কেলভিন ছিল, হ্যাঁ, ঠিক অ্যামাউন্ট অফ সেরকম সাবস্টেন্স ছিল মোল। সেরকম সিপিও এরকম কিন্তু একটা ছিল, হ্যাঁ সিটি ছিল, ক্যান্ডেলা একটা একক ছিল না, ক্যান্ডেলা, অথবা একে বলা হয় ক্যান্ডেল পাওয়ার, ঠিক আছে, ক্যান্ডেল পাওয়ার ওর সংক্ষেপে এটাকে C.P এটাও বলা যেতে পারে, ঠিক আছে। লুমিনাস ইন্টেন্সিটি, এটাকে আমরা কিভাবে মেজার করছি, এটাকে আমরা এই লুমিনাস ইন্টেন্সিটিটাকে মেজার করছি ক্যান্ডেলা অথবা ক্যান্ডেল পাওয়ার অথবা C.P এই এককের মাধ্যমে আমরা মেজার করছি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা টার্ম আসছে, সেই টার্মের নাম আমরা বলবো ইলুমিনেশন। ইলুমিনেশন টার্মটার মানেটা কি, ইলুমিনেশন, দেখো এটাকে আমরা মেজার করব অ্যাকচুয়ালি যে লুমিনাস ফ্লাক্স
পার ইউনিট এরিয়া অফ দ্য সারফেস, ঠিক আছে। মানে এর আগে আমরা লুমিনাস ফ্লাক্স মেজার করেছি, যেটাকে আমরা কি এককে মেজার করেছি, লুমিনাস ফ্লাক্সকে লুমেন এককে মেজার করেছি। তো ইলুমিনেশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে কত পরিমাণ লুমিনাস ফ্লাক্স আছে, সেইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেজারমেন্ট অফ দ্য ইলুমিনেশন, ঠিক আছে। তাহলে এটাকে সমান আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো, ইকুয়াল টু আমরা লিখতে পারি যে লুমিনাস ফ্লাক্স ডিভাইডেড বাই এরিয়া, এই দুটোর রেশিওকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ইলুমিনেশন, ঠিক আছে। তাহলে কতগুলো টার্ম জানলে, প্রথমে জানলে লাইট হলো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি আমাদের চোখে একটা আলোর অনুভূতি তৈরি করে, যার জন্য আমরা কোনো বস্তুকে দেখতে পাই। নেক্সট যে টার্মটা তোমরা জানলে সেটা হচ্ছে লুমিনাস ফ্লাক্স মানে হচ্ছে কতটা পরিমাণে লুমিনাস এনার্জি কোনো একটা বস্তু থেকে নির্গত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের লুমিনাস ফ্লাক্স, এবং এর একক কি, লুমিনাস ফ্লাক্সের একক হচ্ছে লুমেন, ঠিক আছে। নেক্সট যে টার্মটা তোমরা জানলে সেটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে কতটা পরিমাণে লুমিনাস ফ্লাক্স যাচ্ছে, সেটাকে আমরা বলবো লুমিনাস ইন্টেন্সিটি। একে আমরা কি এককে মেজার করছি, ক্যান্ডেল পাওয়ার অথবা সিপি, ঠিক আছে, এই এককে মেজার করছি। নেক্সট একটা টার্ম আমরা জানছি সেটা হচ্ছে ইলুমিনেশন মানে কি, কোনো একটা পার্টিকুলার ইউনিট এরিয়াতে কতটা পরিমাণে লুমিনাস ফ্লাক্স যাচ্ছে সেটাকে আমরা বলছি ইলুমিনেশন। যেরকম কি ম্যাগনেটিক ফ্লাক্স পার ইউনিট এরিয়া, সেটাকে আমরা কি বলি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলি না, বি ইজ ইকাল টু 5/a আমরা দেখি তো। ঠিক সেরকমভাবে ইলুমিনেশনকে আমরা বলতে পারি ই ইজ ইকাল টু এই যে লুমিনাস ফ্লাক্স ডিভাইডেড বাই এরিয়া, ঠিক আছে। তাহলে এর একক কি হবে বলো দেখি, ইলুমিনেশনের একক তাহলে কি হবে, লাক্স, স্যার লাক্স না, হ্যাঁ লাক্স, মানে লাক্স ইকুয়াল টু তাহলে তোমার কি হওয়া উচিত বলো, যে আমরা ওখানে লুমেন বলেছি, মানে এর একক হচ্ছে আমি বলি ইউনিট হচ্ছে লুমেন পার মিটার স্কয়ার, লুমেন পার মিটার স্কোয়ার, ঠিক, এটা হচ্ছে লুমেন পার মিটার স্কোয়ার, অথবা এটাকে বলা হচ্ছে লাক্স, ঠিক আছে, একে লাক্সও বলা হয়, সরি LUX। তাহলে ইলুমিনেস কটা টার্ম জানলে, লাইট জানলে, লুমিনাস ফ্লাক্স জানলে, লুমিনাস ইন্টেন্সিটি জানলে, আর হচ্ছে ইলুমিনেশন জানলে, ঠিক আছে। তাহলে এই চারটে টার্ম যদি মোটামুটি জানো, তাহলে তোমরা ইলুমিনেশনের একটা বেসিক টার্মগুলো সম্পর্কে অন্তত জানলে, ইলুমিনেশন চ্যাপ্টার যখন তোমরা ডিটেলসে পড়বে তখন হচ্ছে এগুলো কিভাবে কি মেজারমেন্ট করা হয় ইত্যাদি সেগুলো তো পড়বেই, ঠিক আছে। আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি বললাম যে এগুলো হচ্ছে আমাদের প্যারামিটার, এই টার্মগুলো হচ্ছে বেসিক টার্ম যেগুলো আমাদেরকে মানতে হবে, এগুলোকে আমাদের জানতে হবে, এবং তার সাথে সাথে আমাদেরকে কী করতে হবে, কিছু মেজারমেন্ট আছে যেগুলো তোমরা ওই চ্যাপ্টারে পড়বে, ইলুমিনেশন চ্যাপ্টারে, সেখানে হচ্ছে এই সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে, তারপরে কিছু সূত্র আছে, ঠিক আছে, সেই সমস্ত সূত্রগুলোকে তোমাদেরকে জানতে হবে, সেগুলো এক্সেস আছে, আমার সেগুলো এখানে লাগছে না। তবে আমি এইখানে যে কথাগুলো বলছি যে এনার্জি সেভিং কী কী পদ্ধতিতে করা যায়, সেটার জন্য আমার যেটা লাগছে সেটা আমি বলবো এখানে। দেখো, রিডিউস দ্য এক্সেসিভ ইলুমিনেশন লেভেল টু দ্য স্ট্যান্ডার্ড লেভেলস বাই সুইচিং, মানেটা কি, মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার জায়গা